তো আমরা চলে আসি ইকোসানয়েড এবং তাদের ইম্পর্টেন্সটা কি এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে প্রথমে আসো যে আমাদের লার্নিং অবজেক্টিভ, যে তোমরা ইকোসানয়েড আসলে কিভাবে জাস্ট পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মডিফাই হয়ে কিন্তু আমার বডিতে ইকোসানয়েড গুলো তৈরি হয়, এবং ডিফারেন্ট কি কি ইকোসানয়েড গুলো আছে এবং তাদের কাজ কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তোমাদেরকে বলে রাখি, তোমরা শুধু এই নামগুলো, তোমাদের অত ডিটেলস লাগবে না, তোমাদের যেহেতু অত ডিটেলস লাগবে না সেই জন্য। আর ইকোসানয়েড একটা বিশাল চ্যাপ্টার, এবং থার্ড ইয়ারে তোমরা ইকোসানয়েড সম্পর্কে অনেক পড়বা, কারণ এই ইকোসানয়েড সিনথেসিসকে ইনহিবিট করার জন্য কত রকম যে ওষুধ, তখন তোমরা যে এইগুলো নিয়ে ডিটেলস পড়বে। আমি শুধু জাস্ট এখন তোমাদের এই লিপিডের সাথে রিলেশনে যেটুকু তোমাদের পরীক্ষা পারপাসে দরকার ততটুকুই নিয়ে এসেছি, যে আমরা কাদেরকে ইকোসানয়েড বলি। যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রোম্বক্সিন, লিউকোট্রিন, লাইপোক্সিন, এইগুলোকে কম্বাইনলি, সবগুলোকেই কিন্তু কম্বাইনলি একসাথে কি বলা হয়, ইকোসানয়েড বলা হয়। কেন এদেরকে ইকোসানয়েড বলা হয়? বিকজ all these compound are basically derived from 20 কার্বন কন্টেইনিং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং আমরা জানি যে গ্রিকে ইকোসি, ইকোসি মানে হচ্ছে 20, যেহেতু এরা সবাই 20 কার্বন কন্টেইনিং ফ্যাটি অ্যাসিড থেকে ডিরাইভ করে, মানে 20 কার্বন কন্টেইনিং ফ্যাটি অ্যাসিড থেকে এরা তৈরি হয়, সেই জন্য কম্বাইনলি এদের সবাইকে বলা হয় ইকোসানয়েড। আর এর ভিতরে স্পেসিফিক্যালি প্রোস্টাগ্ল্যান্ডিন এবং থ্রম্বক্সিনকে দুইটাকে একসাথে মিলে বলা হয় পোস্টানয়েড। তো এই এত কিছুর নাম, এত কিছু, আমি ওই জন্য মনে করি এত কিছু তোমাদের জানার কোনো দরকার নাই। ইকোসানয়েড সম্পর্কে অনেক সময় তোমাদেরকে এমসিকিউ দিয়ে দেওয়া হয় যে ফলোইং আর ইকোসানয়েড, তার ভিতরে হয়তো এই নামগুলো দিয়ে দেওয়া হবে, অন্য নামও দিয়ে দেওয়া হবে, যাতে তোমরা ইজিলি পিক করতে পারো। ইকোসানয়েড সম্পর্কে তোমাদের শর্ট নোট আসে, অথবা ইকোসানয়েড কেন এদের নাম ইকোসানয়েড হলো এটা জানতে চাওয়া হয়। আর 2-4টা কাজ বলা, যে তোমাদের এদের কি ফাংশনের, আমাদের বডিতে কি কাজ করে। বেসিক্যালি এদেরকে আমরা লোকাল হরমোন হিসেবে কাউন্ট করে থাকি। লোকাল হরমোন হিসেবে কাউন্ট করা হয় কেন? কারণ ওরা যে সেল থেকে প্রডিউসড হয় সাধারণত সেই সেলের উপরে কাজ করে, অথবা পাশের সেলের উপরে কাজ করে, এই জন্য এদেরকে লোকালি অ্যাক্টিং হরমোন বলা হয়। তো এমনি নর্মাল যে আমাদের বডির যে অন্য যে হরমোন যেগুলো আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে প্রডিউস হয়, সেগুলোর সাথে তাহলে এদের ডিফারেন্সটা কি? ডিফারেন্স এটাই যে এরা মোটামুটি সব টিস্যু থেকেই প্রডিউস করতে পারে। এই লোকালি অ্যাক্টিং হরমোন গুলো সব টিস্যু থেকে প্রডিউস করতে পারে। আর আমরা জানি যে এন্ডোক্রাইন হরমোনের জন্য তো স্পেশালাইজড গ্ল্যান্ডই আছে, তাই না? আমার বডিতে এত পেয়ার অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, আমরা সেটা জানি। আর এরা হচ্ছে যে লোকালি কাজ করে। আর ওই হরমোন যেটা আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনটা আসে, সেটা তো ব্লাডের মাধ্যমে একটা অর্গান থেকে তৈরি হয় আর একটা ডিস্ট্যান্ট অর্গানে যে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার কিছু কিছু হরমোন তোমরা জানো যে অ্যান্টিডায়োটিক হরমোন, মানে এরকম কিছু হরমোন আছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে সিক্রেশন হয়, ওটা কিন্তু যে একটা জায়গায় জমা থাকে, তারপরে স্টিমুলেশন ইট উইল সিক্রেট ইনটু ইওর ব্লাড। একটা স্টিমুলেশন যাওয়ার পরে ব্লাডে সিক্রেশন হয়, কিন্তু এটা তা না, এটা কিন্তু এরকম স্টোর হয়ে থাকে না। ওটা তুমি যখন স্টিমুলেশন দিলা তখনই প্রডিউসড হলো, তখনই তার অ্যাক্টিভিটি করলো, তখনই আবার মেটাবলাইজড হয়ে ইনঅ্যাক্টিভ প্রোডাক্টে পরিণত হয়ে গেল। তো সেই কারণে এদেরকে আমরা লোকালি অ্যাক্টিং হরমোন বলে থাকি। তোমাদেরকে অনেক সময় এই জন্য এটাও জিজ্ঞাসা করা হয় যে কেন আমরা এটাকে লোকালি হরমোন, মানে লোকালি অ্যাক্টিং হরমোন হিসেবে কেন কনসিডার করি। তো দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন নিজের সম্পর্কে কি বলেছে, তোমরা এটা একটু দেখো। এটা আমি সত্যনারায়ণের বই থেকে নিয়েছি, যে এর নিজে হচ্ছে একটা 20 কার্বন কম্পাউন্ড, এবং এরা অ্যারাকিডনিক অ্যাসিড থেকে তৈরি হয়, লোকাল হরমোন হিসেবে কাজ করে, এবং এটা থেরাপিউটিক ইউজ হিসেবে ওয়াইডলি ইউজ করা হয়। আমি এখন তোমাদেরকে একটু একটু করে দেখাবো। সেটা হচ্ছে যে এই যে আমরা জানি বায়োলজিক্যাল মেমব্রেনে একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে। তো ফসফোলিপিড মানেই হচ্ছে এখানে আসলে হলো 3টা কার্বন ছিল, 3টা কার্বনের 3 নাম্বার কার্বনের, সবসময় মনে রেখো 3 নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ লাগানো থাকবে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বন। তো এই 1 নাম্বার কার্বনে সব সময় কি থাকবে? সব সময় একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে। এই যেখানে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমরা জানি এটা হচ্ছে যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ লাগানো আছে। এটা হচ্ছে তোমার গ্লিসারল, গ্লিসারলটা হচ্ছে এর ব্যাকবোন। এই গ্লিসারল ব্যাকবোনের 1 নাম্বার, 2 নাম্বার, এটা 3 নাম্বার, 3 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপ, তার সাথে অন্য আরেকটা গ্রুপ লাগানো থাকে। এখন সবসময় নিয়ম হচ্ছে যে 1 নাম্বার কার্বনের সাথে একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে। সেই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা কি? সাধারণত এই অ্যারাকিডনিক অ্যাসিড। সেই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যারাকিডনিক অ্যাসিড, এবং আমরা অলরেডি জেনে এসেছি যে লিনোলেইক অ্যাসিড থেকে আমরা অ্যারাকিডনিক, মানে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থেকে আমরা অ্যারাকিডনিক অ্যাসিড তৈরি করতে পারি, এবং অ্যারাকিডনিক অ্যাসিড থেকে কিন্তু আলটিমেটলি যে ইকোসানয়েড গুলো তৈরি হয়, as because অ্যারাকিডনিক অ্যাসিড itself is a 20 কার্বন containing fatty acid.
তো আসলে আমরা দেখি এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড, তাহলে এই অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে একটা 20 কার্বন কন্টেইনিং ফ্যাটি অ্যাসিড। এখন এইটার দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে। সাইক্লোঅক্সিজেনাস নাম শুনলেই কিন্তু বোঝা যায় যে মানে একটা সাইক্লিক, মানে ওই 20 কার্বন ফ্যাটি অ্যাসিডটাকে একটা সাইক্লাইজেশন করে ফেলবে, একটা সাইক্লিক চেঞ্জ করে ফেলবে, স্ট্রাকচারাল চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করে ফেলে যে জিনিসগুলো তৈরি করে, যেমন এই যে দেখো প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বক্সিন, এদিকে লাইপোঅক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে যে লিকোট্রিন তৈরি করলো। এই এদের সবাইকে কম্বাইন্ডলি কিন্তু আমরা বলে থাকি ইকোসানয়েড, as because they all are derived from arachidonic acid, and arachidonic acid is a 20 carbon containing fatty acid. আমি জানি না আমি জিনিসটা তোমাদের কাছে মানে ক্লিয়ার করতে পেরেছি কিনা, যে কেন আমরা এটাকে ইকোসানয়েড বলি। এই সবগুলো জিনিসকে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বক্সিন, লিউকোট্রিন, লাইপোক্সিন, এই সবগুলোকে আমরা কম্বাইনলি কেন ইকোসানয়েড বলি, as because it is derived from 20 carbon containing fatty acid, that is arachidonic acid. তোমাদের কিন্তু আমরা অনেক সময় এই কোশ্চেনটা দিয়ে থাকি যে ইকোসানয়েড derived from which fatty acid, কোন ফ্যাটি অ্যাসিড থেকে ইকোসানয়েড গুলো ডিরাইভ করে। তো তোমাদের এক কথায় আনসার হবে হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড। এখানে দেখো এই যে ইকোসানয়েড সিনথেসিস, যে মেমব্রেন যে ফসফোলিপিড আছে, সেই ফসফোলিপিড তোমরা অলরেডি এর আগের দিন পড়েছো যে আমাদের প্যানক্রিয়াটিক এনজাইমেও কিন্তু ফসফোলাইপেজ A2 থাকে। এই ফসফোলাইপেজ A2 অন্যান্য টিস্যুতেও থাকে। এই ফসফোলাইপেজ A2 এসে কি করলো, এই মেমব্রেনের এই ফসফোলিপিড থেকে এই ফ্যাটি অ্যাসিডটাকে আলাদা করে দিল, মানে অ্যারাকিডনিক অ্যাসিডটাকে আলাদা করে দিল। এই অ্যারাকিডনিক অ্যাসিড তখন দেখো দুইটা পাথওয়ের মাধ্যমে যাবে, লাইপোঅক্সিজেনাস, আইদার it will follow lipoxygenase pathway or it will follow cyclooxygenase pathway. তো এই আমাদের বডির যে সমস্ত ইনফ্লামেটরি প্রসেস, এইগুলো কিন্তু স্টার্টই হয় যখন কোন একটা স্টিমুলেশন আসে। স্টিমুলেশন আসার ফলে আমার বডির এই ফসফোলাইপেজ A2 দিয়ে অ্যারাকিডনিক অ্যাসিড সিনথেসিস হয়। এই অ্যারাকিডনিক অ্যাসিডের বাই প্রোডাক্ট হিসেবে আমার বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বক্সিন এগুলো যখন রিলিজ হলো, তখনই কিন্তু আমার এই সমস্ত হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন গুলো হয়। তো আমরা সাধারণত স্টেরয়েড দিয়ে অনেক সময় চিকিৎসা করে থাকি না, স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি। এইখানে দেখো এই যে ফসফোলাইপেজ A2 টাকে ইনহিবিট করে দেয়। এই ফসফোলাইপেজ A2 টাকে যদি ইনহিবিট করে, তাহলে অ্যারাকিডনিক অ্যাসিডই তো তৈরি হতে পারবে না। আর অ্যারাকিডনিক অ্যাসিড যদি তৈরি না হতে পারে, তাহলে ফার্দার আর এটা আর সামনের দিকে আর আগাতেই পারবে না। এটাই হলো মূল কথা। এছাড়াও স্পেসিফিক পাথওয়েকে ইনহিবিট করার জন্য কিছু ওষুধ আছে, যেমন ফর এক্সাম্পল আমরা বলে থাকি NSAID, মানে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। নন স্টেরয়েডাল, এটা কি ম্যাম স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে অ্যাক্ট করে না। ফসফোলাইপেজ A2 কে আমরা আসলে ইনহিবিট করি, আমরা স্টেরয়েড হরমোন দিয়ে বা স্টেরয়েড ড্রাগ দিয়ে আমরা ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করি। ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করলে আমাদের সুবিধা কি, তুমি দেখো যে তুমি যদি ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে দাও, তাহলে তো তোমার অ্যারাকিডনিক অ্যাসিডই তৈরি হতে পারবে না। আর অ্যারাকিডনিক অ্যাসিড যদি না তৈরি হয়, তাহলে তো আর ফার্দার রিঅ্যাকশনের দিকে সে প্রসিড করতে পারলো না। প্রথমে তো তোমার মেমব্রেন ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ A2 দিয়ে ভাঙতে হবে, ভেঙে অ্যারাকিডনিক অ্যাসিডকে আলাদা করে ফেলতে হবে। অ্যারাকিডনিক অ্যাসিড আলাদা হলেই না তারপরে সে লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে অথবা সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ের দিকে যাবে। তুমি যদি স্টেরয়েড দিয়ে দাও, তাহলে তো এই ফসফোলাইপেজ A2 এর উপরে এসে কাজ করবে, ওটাকে ইনহিবিট করে দিবে। তাহলে আর অ্যারাকিডনিক অ্যাসিড তৈরি হতে পারবে না। অ্যারাকিডনিক অ্যাসিড তৈরি হতে না পারলে সামনের দিকে আর প্রসিড করতে পারবে না। এর চেয়েও এখন যে ওষুধগুলো চলে আসছে সেটা মোর স্পেসিফিক, তারা আইদার লাইপোঅক্সিজেনাস পাথওয়েকে ইনহিবিট করে অথবা সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে ইনহিবিট করে। অ্যাজ ফর এক্সাম্পল যেমন এই যে অ্যাসপিরিন, তারপরে ইন্ডোমেথাসিন, ইবুপ্রোফেন, তারপরে আমরা বিভিন্ন ধরনের ডাইক্লোফেনাক টাইপের যে ওষুধগুলো দিয়ে থাকি, যেগুলোকে আমরা বলে থাকি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, মানে তার স্টেরয়েডাল ইফেক্ট নাই, কারণ স্টেরয়েড তো আবার বডির জন্য কিছু ব্যাড ইফেক্টও আছে। তো সেটাকে আমরা মিটিগেট করতে পারলাম, সেটাকে আমরা বাইপাস করতে পারলাম, করে আমরা কি করলাম, স্পেসিফিক ওষুধ দিয়ে দিলাম যে এই সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে ইনহিবিট করে দেবে, তাহলে আর ফার্দার প্রসিড করতে পারবে না। সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বক্সিন এগুলো আর তৈরি হবে না। ইকোসানয়েডের ইম্পর্টেন্সটা কি তাহলে দেখো, দে অ্যাক্ট হচ্ছে যে ওই যে আমরা এটা অলরেডি বলে ফেলেছি যে তারা লোকাল হরমোন হিসেবে কাজ করে, এবং এত পোটেন্ট কম্পাউন্ড একটা জিনিস যে সে তার আসলে ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস আছে, যেমন ফিজিওলজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস আছে আর এট দ্য সেম টাইম তার কিছু প্যাথোলজিক্যাল অ্যাক্টিভিটি আছে। ম্যাম এই পাথওয়ে কি ইনহিবিট করা হয় কেন? পাথওয়ে কি ইনহিবিট করা হয় কারণ হচ্ছে যে পাথওয়ে ইনহিবিট না হলে তো যে হাইপার সেনসিটিভ, অ্যাজ ফর এক্সাম্পল আমি পরের ফাংশন গুলো দেখাচ্ছি, দেখলেই তুমি বুঝবা যে
এই যে অ্যাজমা অ্যাটাক কিসের জন্য হয়? অ্যাজমা অ্যাটাক তো হয় এই আইদার সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে অথবা লাইপোঅক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে, যে কি হয় ওই যে কিছু মেডিয়েটর যেগুলো প্রডিউস হয় ওইগুলো তো এসে তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, সেজন্য তো অ্যাজমা অ্যাটাক হয়। তো আমি আমার এখন অ্যাজমার পেশেন্ট, তাকে আমি কি দিয়ে ট্রিটমেন্ট করব? তখন আমার এটা দিয়ে সাপ্রেস করে রাখতে হয় যে সে যেন এই ইকোসানয়েড আর প্রডিউস না করে। আমার তখন ইকোসানয়েড প্রডিউস করা যাবে না। ইকোসানয়েড আমার বডির জন্য যেমন ভালো সেরকম খারাপও। ভালো মানে সে এই যে এই জন্যই বলা হয়েছে যে সে আমার বিভিন্ন ফিজিওলজিক্যাল রেসপন্সে কাজ করে, যেমন ইনফ্লামেটরি, তোমার বডির একটা কোনো প্রবলেম হয়েছে ওই সময় তো ইনফ্লামেটরি রেসপন্স না হলে তো তোমার বডি ওইটা হিল করতে পারবে না, সেই জন্য সেই ইনফ্লামেটরি রেসপন্স কাজ করতে করতে মাঝে মাঝে সেটার পরিমাণ এত বেশি হয়ে যায়, এটার জন্যই প্যাথোলজিক্যাল কন্ডিশনের দিকে চলে যায়। তো এটা যেমন লিউকোট্রিন কি করে, লিউকোট্রিন হচ্ছে স্মুথ মাসল কন্ট্রাকশন করে স্পেসিফিক্যালি ব্রঙ্কাই, এবং এইটার জন্য কিন্তু তোমার এই যে অ্যাজমা অ্যাটাকটা হয়। তো আমি কি করতে চাচ্ছি, আমি লিউকোট্রিনটা প্রডিউস করতে চাচ্ছি না। আমি যদি লিউকোট্রিন না প্রডিউস করতে চাই তাহলে আমি কি করবো, আমি যে লাইপোঅক্সিজেনাস পাথওয়েকে বন্ধ করে দেবো। এই লাইপোঅক্সিজেনাস পাথওয়েকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে, অ্যাজ ফর এক্সাম্পল মন্টেলুকাস এরকম টাইপের আর কি। তো আমি হয়তো ওই ওষুধটা নিয়ে তোমাদেরকে অত ডিটেলসে বলতে পারবো না, আর তোমাদের জন্য এটা প্রয়োজনও নাই। ওটা তোমরা ফার্মাকোলজিতে যে পড়বা, আমি শুধু জাস্ট এরা কি কাজ করে এটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এইটা হলে এটুকু জানলেই হবে, হ্যাঁ, এটুকু জানলে তোমাদের পরীক্ষার পাশের জন্য। আর যদি তোমরা আরো ডিটেলসে জানতে চাও তাহলে পরে তোমরা কোশ্চেন করো। সাইক্লোঅক্সিজেনাস অ্যাসপিরিন, প্যারাসিটামল, লাইপোঅক্সিজেনাস হচ্ছে যে মন্টেলুকাস টাইপ অফ ড্রাগ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। এই যে সুদীপ্ত রায় শুভ, তুমি মানে ইউ নো ভেরি ওয়েল। হ্যাঁ, সাইক্লোঅক্সিজেনাস আমরা এটাই জানি যে এখন তো সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে বন্ধ করার জন্য কিছু ড্রাগ চলে আসছে, আর লাইপোঅক্সিজেনাস পাথওয়েকে তো আমরা এখন ওই মানে স্পেসিফিক, যেমন লাইপোঅক্সিজেনাস পাথওয়েকে যদি আমি বন্ধ করে দেই তাহলে আমার কি হলো, তাহলে কিন্তু আমার এই যে লিউকোট্রিন আর প্রডিউস হলো না। আর লিউকোট্রিন যদি না প্রডিউস হয় তাহলে তো আমার এই যে অ্যাজমা অ্যাটাক, যেমন এখন আমরা করোনার সময় কি করতেছি, করোনার সময় কিন্তু এই যে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে বন্ধ করার জন্য আমরা এই মন্টেলুকাস টাইপ অফ ড্রাগ গুলো দিয়ে দিচ্ছি। ইভেন আমি নিজেও খাচ্ছি, আমি যে এই যে প্রতিদিন হাসপাতালে যাই আসি, আমার দেখে একটু কাশি কাশি লাগে, তখন আমি এসে তাড়াতাড়ি করে একটা মন্টেলুকাস খেয়ে নিই। তো এই যে থ্রম্বকজেন, এরপরে দেখো থ্রম্বকজেন নাম শুনলেই কিন্তু বোঝা যায়, আমরা জানি না থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট মানে কি, থ্রোম্বোসাইট মানে প্ল্যাটিলেট না? তাহলে এটা প্ল্যাটিলেট থেকে তৈরি হয়। এর কাজ কি, এটা হলো যে ভেজো কনস্ট্রিকশন করে, প্ল্যাটিলেট এগ্রিগেশন করে। এখন এই আমরা এই জন্য কি করি যে এই থ্রম্বকজেন যেন তৈরি না হয়, না হয়ে যেন ভেজো কনস্ট্রিকশন না করে প্ল্যাটিলেট এগ্রিগেশন না করতে পারে, এই জন্য কিন্তু আমরা লো ডোজ অ্যাসপিরিন দিতে থাকি। যে সমস্ত পেশেন্টদের দেখো যে সমস্ত পেশেন্টদের হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে তাদেরকে, হ্যাঁ হ্যাঁ, ইস্তিয়াক আহমেদ স্যার তুমি ঠিকই বলেছো, মন্টেলুকাস হচ্ছে লিউকোট্রিন রিসেপ্টরকে ব্লক করে দেয়। তো হচ্ছে যে তাদেরকে আমরা লো ডোজ অ্যাসপিরিন দিয়ে রাখি। লো ডোজ অ্যাসপিরিন দিয়ে রেখে, অ্যাসপিরিনটা তো এনএসএআইডি গ্রুপের ড্রাগ। অ্যাসপিরিন এসে তো যে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে বন্ধ করে দেয়, সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে যদি আমি বন্ধ করে দেই তাহলে কিন্তু আমার এই থ্রম্বকজেন আর তৈরি হলো না। থ্রম্বকজেন যদি তৈরি না হয় তাহলে তো সে আর ভেজো কনস্ট্রিকশনও করতে পারবে না, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনও করতে পারবে না। তারপরে হচ্ছে যে পোস্টা, অন দা আদার হ্যান্ড দেখো পোস্টাসাইক্লিন হচ্ছে ইনহিবিটর অফ প্ল্যাটিলেট এগ্রিগেশন, ও আবার তার উল্টাটা কাজ করে। এই জন্য আসলে আমার বডির ভিতরে কিছু মেকানিজম আছে, কিছু কিছু দেখা যায় ইকোসানয়েড যে কাজ করে আরেকটা ইকোসানয়েড এসে ওটাকে ইনহিবিট করে, এইভাবেই কিন্তু ওরা একটু মানে চেক অ্যান্ড ব্যালেন্স করে নেয়, আমার বডি চেক অ্যান্ড ব্যালেন্স করে নেয়। যেমন থ্রোম্বকজেন এবং পোস্টাসাইক্লিন আর অ্যান্টাগনিস্ট টু ইচ আদার। যেমন থ্রোম্বকজেন কি করতেছে, থ্রোম্বকজেন হচ্ছে যে প্ল্যাটিলেট এগ্রিগেশন করতেছে, ভেজো কনস্ট্রিকশন করতেছে, এটা করে থ্রোম্বোএম্বোলিক ডিসঅর্ডারকে বাড়াচ্ছে। অন দ্য আদার হ্যান্ড দেখো সে এসে আবার পোস্টাসাইক্লিন কি করতেছে, ওই আবার ওটাকে ইনহিবিট করতেছে। এইভাবেই আসলে চলতে থাকে। তোমরা জাস্ট কয়েকটা ফাংশন, আমি এই স্লাইড গুলো তোমাদের দিয়ে দিব, তোমরা জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন মনে রাখো, অ্যাজ এ হোল ইম্পর্টেন্ট ফাংশন মনে রেখো, তাহলে হয়ে যাবে, এটাই তোমাদের পরীক্ষার জন্য লাগবে। তো এইটাও আমি নিয়ে নিয়েছি হচ্ছে যে, আমি বলে দিই তোমাদের লিপিং কট থেকে নিয়েছি। লিপিং কটের লাস্টে যে দেখো যে ইকোসানাইডের সামারির ওখানে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে। আসলে তোমাদের এত ডিটেলসে লাগে না, আমি এই জন্য দিয়ে দিয়েছি যে যারা আরো বেশি ইন্টারেস্টেড, তোমরা আরো বেশি এটা সম্পর্কে জানতে চাও, তারা তোমরা এটা পড়ে নিতে পারো। এর ভিতরে যেমন আমাদেরকে যে ইন্ডাকশন, লেবার ইন্ডাকশন করার জন্য আমরা সাধারণত যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ইউজ করে থাকি। অনেক সময় আমরা ইন্ডিউস করতে চাই, লেবারকে ইন্ডিউস করতে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি, প্রোস্টাগ্ল্যান্ডিন মাসল কন্ট্রাকশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 স্পেসিফিক্যালি স্মুথ মাসল কন্ট্রাকশন করে। তো আমার লেবার পেইন মানে এক বাড়ানোর জন্য, অগমেন্ট করার জন্য কি দরকার, ওই সময় প্রোস্টাগ্ল্যান্ডিন E2 দিলে কি হয়, ওই লেবার পেইনটা আরেকটু বেড়ে যায়। তো ইকোসানয়েড সম্পর্কে আমি এই আর এটা বলবো না, কারণ আমার টাইম এমনিতে শেষ।
তোমরা আমি স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা নিজেরা একটু দেখে নিও। আমার মনে হয় যে ইকোসানয়েড সম্পর্কে এটুকু জানলেই হবে তোমাদের, যে ইকোসানয়েডটা কোথা থেকে আসে। ইকোসানয়েড আমাদের তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে কি লাগবে, আমাদেরকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড লাগবে। এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ভিতরে কি কি আছে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। এই ওমেগা 6 যেটা, সেটা থেকে আমরা অ্যারাকিডোনিক অ্যাসিডটা পাই। সেই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে আলটিমেটলি আমাদের বডির, অ্যাজ বিকজ অ্যারাকিডোনিক অ্যাসিড ইজ 20 কার্বন কন্টেইনিং ফ্যাটি অ্যাসিড, এবং এই 20 কার্বন কন্টেইনিং ফ্যাটি অ্যাসিড থেকে আলটিমেটলি যে আমার বডিতে সমস্ত ইকোসানয়েড গুলো তৈরি হয়। এবং ইকোসানয়েড গুলো আমাদের বডির বিভিন্ন কাজ করে। এদের কিছু ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, এদের কিছু প্যাথোলজিক্যাল ইফেক্ট আছে। তোমরা এজ এ হোল কয়েকটা ফাংশন জানলেই হয়ে যাবে। আমি একটু স্টেরয়েড এবং স্টেরল সম্পর্কে তোমাদের বলতে চাই। আমি গতদিন তোমাদের স্লাইড গুলো দিয়ে দিয়েছিলাম, বাট এটা সম্পর্কে একটু বলা হয়নি। অনেকের এটা নিয়ে কনফিউশন রয়ে গেছে, সেই জন্য আমি দু একটা কথা বলে আজকে শেষ করে দিব। সেটা হচ্ছে যে যদি কোনো কম্পাউন্ড স্টেরয়েড নিউক্লিয়াস যদি কন্টেইন করে, সেটাকে আমরা বলে থাকি স্টেরয়েড। কিন্তু অল স্টেরয়েড কিন্তু স্টেরল না, এটা একটু মনে রেখো। এবং এই স্টেরয়েড নিউক্লিয়াসটা কি দিয়ে তৈরি হয়, 4টা ফিউজড রিং দিয়ে তৈরি হয়, 4টা ফিউজড হাইড্রোকার্বনের রিং দিয়ে তৈরি হয়। তাহলে যে কোনো এনি কম্পাউন্ড যেটাই স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেইন করলো, তাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্টেরয়েড। এখন দেখো, কম্পাউন্ড কন্টেইনিং এই স্টেরয়েড নিউক্লিয়াস, এইটাই স্টেরয়েড নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে সাইক্লোপেন্টানোপার হাইড্রোফেনাথ্রিন রিং। এটা 4টা ফিউজড হাইড্রোকার্বন চেন দিয়ে তৈরি, আমরা এটা জানি। এখন এর এক্সাম্পল হিসেবে যেমন টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, কর্টিসল, অল দিজ আর স্টেরয়েড। এখন স্টেরয়েডের স্কেলেটন যদি তোমরা দেখো, তাহলে দেখো এ বি সি ডি, এটা হচ্ছে স্টেরয়েড। কিন্তু স্টেরয়েড হলে কিন্তু সেটা স্টেরল না। AOL, যখনই OL লাগানো থাকবে তখনই বুঝবা যে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে। হাইড্রক্সিল গ্রুপ না থাকলে OL আমরা লাগাতে পারি না। এবং আমার এমইউসি 5 ব্যাচের স্টুডেন্ট তোমরা যদি থাকো, তাহলে আমি তোমাদেরকে যখন ভিটামিন এ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে রেটিনল, রেটিনাল, রেটিনল, OL যখনই থাকলো তখনই তুমি বুঝবা যে ওখানে একটা হাইড্রক্সিল গ্রুপ লাগানো আছে। সেরকম কোলেস্টেরল, OL, তার মানে এখানে একটা হাইড্রক্সিল। তার মানে এই স্টেরয়েডের সাথে যদি তুমি এই যে 3 নাম্বার কার্বন একটা হাইড্রক্সিল গ্রুপ দিয়ে দাও, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, তখনই সেটা হয়ে যাচ্ছে কোলেস্টেরল। এই আমরা হচ্ছে যে স্টেরল কোনগুলো, সেইগুলো আমি গতদিন তোমাদেরকে এটা দিয়ে দিয়েছিলাম, যে এটা ছাড়াও আরো ইন অ্যাডিশন টু দ্যাট 17 নাম্বার কার্বনের সাথে আরেকটা মানে হাইড্রোকার্বন চেইন, এটার সাথে আরো একটু অ্যাটাচ থাকে, মানে ডি রিং এর যে 17 নাম্বার কার্বন, সেখানের সাথে আরো 8 কার্বন কন্টেইনিং হাইড্রোকার্বন চেইন থাকে। এই কারণে আসলে কোলেস্টেরলটা এত বেশি বলা যায় যে হাইড্রোফোবিক। বাট একটাই সুবিধা, সেটা হচ্ছে যে তার 3 নাম্বার কার্বনে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই হাইড্রক্সিল গ্রুপটা থাকার কারণে এটা একটু সাব এক্সটেন্ট অ্যান্টিপ্যাথিক আমরা বলতে পারি। এবং এই যে হাইড্রক্সিল গ্রুপে যে 3 নাম্বার কার্বনে থাকে, এই হাইড্রক্সিল গ্রুপের সাথে যখন তুমি একটা ফ্যাটি অ্যাসিড লাগাই দিলা, তখন এটা কি হয়ে গেল, তখনই কিন্তু এটা কোলেস্টেরল এস্টার হয়ে গেল। এবং এটা কোলেস্টেরল এস্টার হয়ে যাওয়া মানে এটা হলো একদম টোটালি হাইড্রোফোবিক হয়ে যাবে, তখন এটা নিউট্রাল লিপিড হয়ে যাবে, এবং এটা এট দ্য সেম টাইম সিম্পল লিপিড হয়ে যাবে। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে কোলেস্টেরল, আর এই যে হাইড্রক্সিল গ্রুপের সাথে যখন তুমি ফ্যাটি অ্যাসিড লাগাই দিলা, এটাই হয়ে গেল কোলেস্টেরল এস্টার। অনেক সময় তোমাদেরকে এই জিনিসটা জিজ্ঞাসা করা হয় যে স্টেরয়েড এবং স্টেরলের ভিতরে ডিফারেন্স কি। বোথ, তাহলে তোমরা এটা জানো যে বোথ আর স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেইনিং লিপিড, কিন্তু স্টেরল আর স্টেরয়েড, অল স্টেরল আর স্টেরয়েড, বাট অল স্টেরয়েড আর নট স্টেরল। এটা হয়তো বুঝছো, স্টেরল হতে হলে অবশ্যই একটা হাইড্রক্সিল গ্রুপ থাকতে হবে। তো আমাদের এই কোলেস্টেরলের ইম্পর্টেন্সটা কি? কোলেস্টেরল, আচ্ছা, তো একজন আমাকে প্রশ্ন করেছিল, কোলেস্টেরল কিন্তু সবসময় আমরা পাবো এনিম্যাল, কোলেস্টেরলের সোর্স হচ্ছে এনিম্যাল সোর্স, এটা কিন্তু আমরা প্ল্যান্ট থেকে কোলেস্টেরল পাই না, আমরা সবসময় এনিম্যাল থেকে পেয়ে থাকি। তো আমাদের হচ্ছে ডায়েটারি সোর্স মেইনলি আমরা এই, তোমরা জানো যে কোলেস্টেরল কন্টেইনিং কি কি খাবার আছে। অনেক সময় যাদের হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে, তোমাদের ফ্যামিলিতে কারো থাকলেও থাকতে পারে, দেখবা যে তখন ডক্টর ওনাদেরকে সবসময় এই কোলেস্টেরল রিচ যে সমস্ত খাবার আছে এগুলোকে ইনহিবিট করে, বলে যে এগুলো আপনার খাওয়া নিষেধ। তো তোমরা তাহলে এটা জানবা, যদি তোমাদের কারো ফ্যামিলিতে এরকম কারোর হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকে, তাহলে এই ধরনের খাবারগুলো তাকে একটু কম খেতে বলতে হবে। এছাড়া আমার বডি নিজেই কোলেস্টেরল তৈরি করে নিতে পারে, সেটা আমি তোমাদের কোলেস্টেরল সিনথেসিস যখন করাবো তখন বলে দেব। আমার বডিতে কোথা কোথা থেকে কোলেস্টেরল আসে, তোমরা দেখো যে আমরা 1 নম্বরে সেদিন আমরা যে বললাম যে আমি ডায়েটের মাধ্যমে পাই কোলেস্টেরল এস্টার, আমি দেখাইছি যে ইন্টেস্টাইনে ভাঙে, কোলেস্টেরল এস্টারেজ এনজাইম দিয়ে ভাঙে। তাহলে এই যে ডায়েটের কোলেস্টেরল সেটা কোথায়, সেটা আলটিমেটলি তো কাইলোমাইক্রন হয়ে লিভারে চলে যাবে। এটা আমি পরের দিন তোমাদের কাইলোমাইক্রন যখন করাবো তখন বুঝাই দিব।
এছাড়াও আমার কি হতে পারে, আমার বডিতে কোলেস্ট্রল যেটা এক্সট্রা হেপাটিক টিস্যুতে যেটা তৈরি হলো সেটা কিন্তু এই কোলেস্ট্রলকে নিয়ে লিভার কি করে, আমরা জানি যে এইচডিএল এর মাধ্যমে এক্সট্রা হেপাটিক টিস্যু থেকে সমস্ত কোলেস্ট্রল গুলো নিয়ে এসে লিভারে জমা হয়। এছাড়াও লিভার ইটসেলফ ক্যান সিনথেসাইজ সাম অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল। এটা মিলে মনে করো এখানে লিভারের ভিতরে একটা কোলেস্ট্রল পুল তৈরি হয়েছে। যে কোনো পুল মানেই সেখানে কিছু থাকবে এন্ট্রি, কিছু থাকবে এক্সিট। তাহলে এন্ট্রি কোনগুলো? এন্ট্রি হচ্ছে এই যে তুমি ডায়েটের মাধ্যমে পেলা, তোমার ভিতরে তৈরি হলো, আর একটা হচ্ছে এক্সট্রা হেপাটিক টিস্যুতে যে তৈরি হলো, এগুলো সব এসে কোথায় জমা হলো? লিভারে জমা হলো। এখন তাহলে তোকে কিছুটা বের করে দিতে হবে, না হলে তো শুধু জমাই হতে থাকবে, জমাই হতে থাকবে। তো বের হওয়ার রুট গুলো দেখো, একটা হচ্ছে যে আমার বডি লিভার থেকে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন তৈরি হয়, সেটার মাধ্যমে বের করে এটাকে পেরিফেরাল টিস্যুতে পাঠায় দেয়। এছাড়া আমাদের বাইল, আমি সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাইল তৈরি করতে, বাইল আসলে কোথা থেকে তৈরি হয়? কোলেস্টেরল থেকে কিন্তু বাইল তৈরি হয়। তাহলে আমাদের বাইল যখন তৈরি করবে বাইল অ্যাসিড, বাইল সল্ট, এগুলোর ভিতরে বাইল অ্যাসিড, বাইল সল্ট তৈরি করতে গেলে আমার কোলেস্টেরল ইজ দ্য প্রিকারসর ফর সিনথেসিস অফ বাইল অ্যাসিড, বাইল সল্ট। এছাড়াও আমার এই বাইলের সাথে কিছু ফ্রি কোলেস্টেরলও বের হয়ে যায়। এবং তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে ফ্রি কোলেস্টেরল যে বের হয়ে যায়, তোমরা অনেকেই ডায়েটারি ফাইবারের ইম্পর্টেন্স সময় পড়েছো না, যে ডায়েটারি ফাইবার হচ্ছে যে কি করে, রিডিউস করে সেরাম কোলেস্টেরল। কিভাবে রিডিউস করে? এই যে দেখো এখানে সেই আনসারটা দেওয়া আছে। এই যে ফ্রি কোলেস্টেরল বাইলের সাথে সিক্রেশন হয়ে ইন্টেস্টাইনে চলে গেল, এছাড়া ওই যে বাইল সল্ট, বাইল অ্যাসিড এগুলো তৈরি হয়ে যে ইন্টেস্টাইনে চলে গেল। এখন যদি তুমি ডায়েটারি ফাইবার বাড়ায় দাও তাহলে কি হবে? ডায়েটারি ফাইবার এইগুলোকে ট্র্যাপ করে ফেলবে, এনট্র্যাপ করে ফেলবে। তো এই ডায়েটারি ফাইবার যখনই এদেরকে ট্র্যাপ করে ফেলবে, তখন এইগুলো আবার এই মানে তোমার অ্যাবজর্পশন হয়ে লিভারে ব্যাক করতে পারবে না, ব্লাডে আর ব্যাক করতে পারবে না। বাইলকে ট্র্যাপ করে নিয়ে ওই ডায়েটারি ফাইবার ওকে বের করে দিবে, ইন্টেস্টাইন থেকে স্টুলের ভিতরে বের করে দিবে। তাহলে এইভাবে তোমার অনেকটা কমে গেল না? এইভাবে কিন্তু তোমার ব্লাড কোলেস্ট্রল কমে যেতে পারে। তাহলে ডায়েটারি ফাইবারের সাথে ব্লাড কোলেস্ট্রল কমার একটা রিলেশনশিপ আছে। এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা সেটা। আর এই বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, কোলেস্টেরলের বায়োমেডিক্যাল ইম্পর্টেন্সটা তোমাদের খুবই আসে। সেটা হচ্ছে যে কোলেস্টেরল আমাদেরকে কিন্তু কোনো এনার্জি প্রোভাইড করে না, এটা প্রথমেই মনে রেখো। কোলেস্টেরল কোনো ইটসেলফ ক্যানট প্রোডিউস এনি এনার্জি টু আস। শুধুমাত্র কোলেস্টেরল এস্টার থেকে যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে যদি ফ্রি করে নিতে পারো, তাহলে ওই ফ্রি ফ্যাটি অ্যাসিডকে তুমি ইউটিলাইজ করতে পারবে, বাট কোলেস্টেরল ক্যানট প্রোডিউস এনি এনার্জি। আর এটা হচ্ছে যে এটা আমাদের জন্য নন এসেনশিয়াল ইন ডায়েট, অ্যাজ বিকজ আওয়ার বডি ক্যান প্রোডিউস ইট, সো ইটস নন এসেনশিয়াল ইন আওয়ার ডায়েট। কিন্তু এ আমার বডিতে বিশাল বড় ফাংশন করে। সেটা হলো যে তোমরা স্ট্রাকচারাল মেমব্রেন, মানে বায়োলজিক্যাল মেমব্রেনের স্ট্রাকচারের কথা চিন্তা করে দেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল। ওখানে কিন্তু আমরা জানি ফসফোলিপিড থাকে, তার সাথে কোলেস্টেরলও থাকে। এছাড়া আমি একটু আগেই বললাম যে এটা বাইল অ্যাসিড, বাইল সল্ট এগুলো তৈরি করে। আমাদের বডিতে যত স্টেরয়েড হরমোন আছে, as well as মানে আমরা জানি, all we know that our sex hormone is a steroid hormone। তাহলে এই যে আমি একজন ফিমেল, অন্য একজন মেল, তোমরা কেউ মেল কেউ ফিমেল, এই যে তোমার যে সেক্স হরমোন যেগুলো তৈরি হয়, all these are basically comes from কোলেস্টেরল। তো কোলেস্টেরল আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্লাস আমাদের বডির একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে ভিটামিন ডি, যেটা ক্যালসিয়াম মেটাবলিজমে ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই ভিটামিন ডিটাও কিন্তু কোলেস্টেরল থেকে তৈরি হয়। তো সমস্যা হয়ে গেছে যে এটা এটা আমার, তার মানে কোলেস্ট্রলটা আমার লাগবে এরকম না, যে কোলেস্ট্রলটা আমরা সবসময় কোলেস্ট্রল মানেই মনে করি যে ভিলেন ভিলেন, কিন্তু না, এটা কিন্তু তা না। বাইল অ্যাসিড এগুলো কি স্টেরল? ম্যাম, অ্যালকালয়েডস এন্ড বাইল অ্যাসিড এগুলো কি স্টেরল, অ্যাজ দে হ্যাভ ওএইচ গ্রুপ এন্ড দে আর সল্ট? হ্যাঁ, অবশ্যই স্টেরল। যেখানেই আমি বলেছি যে একটা অ্যালকোহল গ্রুপ যদি থাকে তাহলেই সেটা হচ্ছে যে স্টেরল। বাইল অ্যাসিডে তোমরা দেখো, বাইল অ্যাসিডে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, কারণ বাইল অ্যাসিডটাকে তো ইয়ে করতে হয়। বাইল অ্যাসিড তো একটা অ্যাম্ফিপ্যাথিক লিপিড। বাইল অ্যাসিড এসেই তো তোমার এই যে ফ্যাটটাকে কি করে, প্রথমে ইমাসিফাই করে, সেখানে তার একটা রোল আছে। আবার হচ্ছে ফ্যাট অ্যাবজর্পশনের সময় মিক্সড মাইসিলি যে ফর্ম করে, সেখানে তার একটা রোল আছে। এই হাইড্রক্সিল গ্রুপ থাকার কারণেই তো তার কি হচ্ছে, একদিকে যেমন স্টেরয়েড নিউক্লিয়াস আছে, এটার কারণে সে হাইড্রোফোবিক টু ওয়াটার, অন দ্য আদার হ্যান্ড ইট ইজ অলসো হাইড্রোফিলিক, কারণ তার এই যে হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই দুইটা গ্রুপ মানে দুই দিকে দুইটা অ্যাম্ফিপ্যাথিক হওয়ার কারণেই তো সে মিক্সড মাইসিলিটা তৈরি করতে পারে। মিক্সড মাইসিলি তৈরি করে কিন্তু ফ্যাটকে অ্যাবজর্পশনে হেল্প করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইজেশনে হেল্প করে, কারণ ছোট 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 পিস পিস বানায় দেয়, যে ডিটারজেন্ট অ্যাকশন আছে তার। তো আমরা জানি যে যেটা নর্মাল কন্ডিশনে থাকলে খুবই ভালো, কারণ নর্মাল কন্ডিশন আমার লাগবেই, আমার বডির এত ইম্পর্টেন্ট ফাংশন যে করতেছে কাজে তাকে তো আমার লাগবেই। এই কারণে এটা আমার বডির জন্য ভিলেন না, যদি এটাকে তুমি নর্মাল রেঞ্জের ভিতরে রাখতে পারো। কিন্তু এটা যদি বেড়ে যায়, যদি প্লাজমা হাই কনসেন্ট্রেশন হয়ে যায়,
তখনই এটা বিভিন্ন ধরনের অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার তৈরি করে। এবং তোমরা দেখো যে একটা নর্মাল আর্টারিতে নর্মাল ব্লাড ফ্লো আছে, যদি আস্তে আস্তে এটার ভিতরে অ্যাকুমুলেটেড হতে থাকে, এরকম যদি মনে করো কোলেস্টেরল ডিপোজিশন হতে থাকে, ওইটা আমি তোমাদেরকে এলডিএল পড়াবো, যে আমাদের যে কিছু এলডিএল আছে অক্সিডাইজড হয়ে যায়, সেইগুলো থেকে আলটিমেটলি ফোম সেল তৈরি হয়, ওইটা আমি তোমাদেরকে পরে এলডিএল মেটাবলিজম যখন পড়াবো তখন এই জিনিসটা যে কিভাবে আমার বডিতে অ্যাথেরোস্ক্লেরোসিসটা ইনিশিয়েট হয়, স্টার্ট হয় কিভাবে, এটা তোমাদেরকে আরেকদিন পড়িয়ে দিব। তো আমার মনে হয় আজকে এইটুকু পর্যন্তই থাক। অল দিজ আর রেফারেন্সেস, আমি তোমাদেরকে এইগুলো দিয়ে দিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এমনিতে অনেক টাইম নিয়ে ফেলেছি। তো তোমরা সবাই ভালো থাকো, তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।